দেখো এবার এবার এমএস এক্সেল নিয়ে আমরা আলোচনা করব। এমএস এক্সেলের কোশ্চেন নিয়ে, যে সিআইটিএ পরীক্ষায় এমএস এক্সেলে কী ধরনের কোশ্চেন আসে। হ্যাঁ, এদিকে এদিকে তাকাও, দেখো এমএস এক্সেলের যে ধরনের কোশ্চেনগুলো আগে এসছে প্রিভিয়াস, মানে কোশ্চেন যে পরীক্ষা যেগুলো হয়েছে এই ধরনের কোশ্চেনগুলো থাকে ম্যাক্সিমাম। এই যে ডলার সাইন দিয়ে এ, ডলার সাইন এ আবার ডলার সাইন টু ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাবসুলেট রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স, মিক্স রেফারেন্স, নান অফ দ্য অ্যাবভ। কী হবে এটা, কে বলবে? এমএস এক্সেল থেকেই এই ডলার সাইনের কাজ করেছি কি করিনি কেউ জানো কি জানো না? করেছিলাম। কোথায় করেছিলাম? ভি লুক আপ করার সময় করেছিলাম, তাই না? ডলার সাইন দিয়ে ওই জায়গাটাকে ফিক্সড করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়, ঠিক আছে? ওই যে সেল অ্যাড্রেসটা দেবো লক করে দিলে ওই সেল অ্যাড্রেস চেঞ্জ হবে না, ঠিক আছে? এটাই হবে অ্যাবসুলেট রেফারেন্স, ঠিক আছে? এই ধরনের যদি থাকে ডলার সাইন দিয়ে সেটাকে বলা হয় অ্যাবসুলেট রেফারেন্স বলা হয়। আচ্ছা, এক্সেলটা খুলে রাখি, কখন এখান থেকে তোমাদের কাজে লাগবে খুলে রাখি। এক্সেল এজ ক্যালকুলেশন করেছিলাম, এটা তোমাদের দেখিয়েছিলাম। ডেট অফ বার্থ দিবা, এখানে তোমার কত বছর কত মাস কত দিন বলে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। এ কুইক ওয়ে টু রিটার্ন টু এ স্পেসিফিক এরিয়া অফ এ ওয়ার্কশিট ইজ টু টাইপ ইন দ্য ড্যাশ। অর্থাৎ ওয়ার্কশিটের নির্দিষ্ট কোনো জায়গায় তুমি খুব তাড়াতাড়ি যদি ফেরত আসতে চাও তাহলে এর মধ্যে থেকে কোন জায়গাটা ইউজ করবে? ফর্মুলা বার, জুম বক্স, নেম বক্স, না এদের মধ্যে কোনোটাই নয়। ওয়ার্কশিট অনেক বড় জায়গা, কোন একটা নির্দিষ্ট সেলে যেতে চাইছো ডাইরেক্টলি, কি করে যাবে? কে বলতে পারবে? বলো। এই তো এমএস এক্সেলটা খুললাম, এখানে ধরো অনেকগুলো সেল আছে, কোনো একটা সিট খুলি, এই যেখানে অনেক সেল আছে, তুমি এই সেলে বা এই সেলে ডাইরেক্ট যে কোনো একটা সেলে ডাইরেক্টলি আসবে। এখান থেকে এখানে আছো, ডাইরেক্টলি A1-এ আসবে, কি করে যাবে? কোথায় লিখতে হবে? ওপরে কোথায়? এই ঘরটাতে। এই ঘরটার নাম কি লেখা আছে? নেম বক্স। এখানে A1 লিখে এন্টার মারো, তাহলে A1-এ ডাইরেক্টলি A1-এ চলে এলে, ঠিক আছে? তাহলে আমরা ডাইরেক্টলি মুভ করতে পারি কোথা থেকে? এটা নেম বক্স থেকে। দেখি সি, হ্যাঁ নেম বক্স। আচ্ছা, ডিফল্ট বাই ডিফল্ট কলম উইথ অফ এক্সেল, এক্সেলের কলমের চওড়াটা কতটা থাকে ডিফল্ট? হ্যাঁ, এক্সেল একটা খুলো, এই নতুন নিই, একটা নিউ সেট নিই, এখানেও নিতে পারি, এখানে সিট নিলেই তো হলো একটা, তাই না? তাহলে আমরা লাস্টে চলে গেলাম বা ফার্স্টে চলে আসি, এখানে একটা সিট নিয়ে নিই, রাইট ক্লিক করলাম, আমরা একটা ইনসার্ট করলাম, একটা ওয়ার্কশিট নিয়ে নেব, ওয়ার্কশিট লেখা আছে, ওকে। তা একটা সিট চলে এলো, এই যে এটা, এইখানে যদি ক্লিক করো এর উইথটা কতটা আছে ক্লিক করবে, জাস্ট ক্লিক, কত দেখাচ্ছে? 8.43। এইটা ডিফল্ট আছে, তাই না? 8.43 আছে, এটাকে টেনে বড় করে তাহলে বাড়ছে তো উইথটা। তাহলে এখানে একটা প্রশ্ন এসছে যে ডিফল্ট উইথ কত থাকে, তাহলে 8.43 বিএডটা, তাই না? 8.43 বিএডটাই কি দেওয়া আছে? হ্যাঁ, উত্তর বিএডটাই দেওয়া আছে, ঠিক আছে? 8.43। এই যে বাই এডিট কমান্ড, এই কমান্ডটা এডিট কমান্ড, উই ক্যান মডিফাই ফাইল, ক্রিয়েট ফাইল, বোথ অফ দিস, ডিলিট এনি ফাইল। এডিট কমান্ডটা কিন্তু এক্সেলের কমান্ড নয়, এখানে মাঝে মাঝে উল্টো পাল্টা প্রশ্ন ঢুকে আছে, দুই একটা, খুব নয়, একটা দুটো ঢুকে আছে, এটা এক্সেলের নয়। এডিট কমান্ডটা হচ্ছে ডসের, এমএস ডসে আছে, আমরা কোনো ফাইলকে এডিট করতে পারি, মডিফাই এনি ফাইল, ক্রিয়েটও করা যায়, ডিলিট, এই যে বোথ অফ দিস, দিস মানে কি? এইটা অ্যান্ড এইটা, ডিলিটও করা যায়, ডিলিট এনি ফাইল, মডিফাই এডিট কমেন্টের সাথে ডসে ডিলিট মেবি করা যেতে পারে, ডসের কমেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা, বাই ফরম্যাটিং এ সেল ইন কারেন্সি ফরম্যাট, কোনো সেলকে কারেন্সি ফরম্যাটে আনতে গেলে কি করবে? ধরে না কোনো সেলের ভ্যালু আছে, তাকে টাকা পয়সার ভ্যালুর মতো নিয়ে আসবে, কি করবে? সেট ডেসিমাল প্লেস দিবে না কারেন্সি সিম্বল দিবে? বোথ এ অ্যান্ড বি অপশান, না দুটোই দিবে? এখানে কি দিয়েছে? টাকা পয়সা 0.00 দিয়েও থাকে, ডেসিমাল প্লেস দিয়েও থাকে, আবার তোমার কারেন্সি সিম্বল দিলেও টাকা পয়সা হয়। তাই ক্ষেত্রে বোথ অ্যান্ড এ অ্যান্ড কী করেছে? এ মানে 1 আর 2, এটা এবং এটা, ঠিক আছে? দুটোই করেছে, মানে এটা যেহেতু দুটোই ওরা করেছে তাই এটা করলেই ঠিক হবে, ঠিক আছে? কি আছে?
কমেন্টস ক্যান বি অ্যাডেড টু দ্য সেল। এমএস এক্সেলের কোনো সেলে কমেন্ট অ্যাড করতে গেলে কিভাবে করবে? এডিটে গিয়ে কমেন্ট আছে, রিভিউয়ে গিয়ে কমেন্ট আছে, ফাইলে গিয়ে কমেন্ট আছে, ভিউয়ে গিয়ে কমেন্ট আছে। কমেন্ট জিনিসটা তোমাদের একবার দেখিয়ে দিই। ধরে নাও কোনো সেল সম্বন্ধে কিছু লিখে রাখবে, নোট লিখে রাখবে। আমরা এমএস ওয়ার্ডে কমেন্ট করেছিলাম, ইনসার্ট কমেন্ট করেছিলাম, সাইডে কিছু লিখে রাখা হচ্ছিল, ঠিক আছে? এখানেও কোনো সেল সম্বন্ধে কিছু কমেন্ট লিখে রাখতে পারো। দেখো এটা কেমন কমেন্ট, তুমি হয়তো এইখানে যখন ক্লিক করবা, মাউস নিয়ে যাবা, তখন তোমাকে কিছু একটা বলবে, মেসেজ দিবে, ঠিক আছে? সেটাকে কমেন্ট বলা হয়। সেই কমেন্টটা সেই সেলটাকে সিলেক্ট করে তুমি এখানে এর মধ্যে আছে রিভিউয়ের মধ্যে থাকে কমেন্ট, নিউ কমেন্ট লেখা আছে, দেখতে পাচ্ছ? রিভিউ ট্যাবের ভিতরে তোমার নিউ কমেন্ট, কমেন্টে যাও, এবার এখানে কিছু লিখে রাখলা, ঠিক আছে? তুমি যাই খুশি লিখে রাখলা। দিস ইজ কম্পিউটার কোর্স, অর্থাৎ এখানে বাইরে চলে আসা কিছু দেখতে পাবে না, কিন্তু ওইখানে দেখো এই সেলের কোনায় একটা কিছু চিহ্ন চলে এসছে, এবং মাউস পয়েন্টার ওখানে নিয়ে গেলেই তোমাকে ওইটা দেখাবে। দিস ইজ কম্পিউটার কোর্স। ওপরে যে দা আইকন কথাটা লেখা আছে, এটা কিসের? দা আইকন যেটা লেখা আছে ওইটা হচ্ছে আমার কম্পিউটারের নেম, কম্পিউটার নেম থাকে ওটা, ঠিক আছে? ওটা কম্পিউটার নেম, মানে কম্পিউটার নেমটা বাই ডিফল্ট ওখানে নিয়ে নেয়। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে মাউস নিয়ে গেলে ওই মেসেজটা দেখতে পাবো, মাউস অন্য জায়গায় নিয়ে যাওয়া দেখতে পাবে না। এই কমেন্টটাকে আবার তুমি এডিট করতে পারো, এডিট কমেন্ট করতে পারো, এডিট কমেন্ট করতে পারো, চেঞ্জ করতে পারো, ডিলিট করতে চাইলে আবার ডিলিটও করতে পারবে। তাহলে সিলেক্ট করে তুমি ডিলিট করে দিলে ডিলিটও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্সেলেও আমরা কমেন্ট সেট করতে পারি। কোশ্চেন আলোচনা করতে গিয়ে নিচে নতুন কিছু জিনিস আসবে, ঠিক আছে? তাহলে এটা কোথা থেকে পেলাম আমরা? রিভিউ থেকে, বিএডটা। আচ্ছা, ইচ এক্সেল ফাইল ইজ এ ওয়ার্কবুক দ্যাট কন্টেন্টস ডিফারেন্ট সিট, অবশ্যই, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি এ সিট ইন ওয়ার্কবুক। এই যে এক্সেলের ফাইলটা, এখানে অনেকগুলো আমরা সিট দেখতে পাচ্ছি, অনেক সিট আছে, ঠিক আছে? আমরা অনেক সময় চার্ট করার জন্য নিই, পিভট টেবিল করার জন্য নিই, বিভিন্ন ধরনের সিট আমাদের এখানে দরকার হয়, আমরা নিয়ে নিই, তাই না? অনেক ধরনের সিট আমরা নিয়েছি। তো এইখানে যেটা বলতে চেয়েছে কোশ্চেনে, যে এদের মধ্যে কোনটা সিট নয়, কী কী দিয়েছে? ওয়ার্ক সিট, এটা অবশ্যই সিট, চার্ট সিটটাও সিট থাকে, মডিউল সিট আছে, আর একটা কী আছে? ডাটা সিট। ডাটা সিটটাও থাকে কিন্তু, ঠিক আছে? মডিউল মানে হচ্ছে যার মধ্যে আমরা কোডিং অ্যাড করব, কোডিং লেখা হয়। এমএস এক্সেলেও কোডিং লেখা হয় মডিউলে, তো মডিউলটা কোনো সিট নয়, ওটা আলাদাভাবে একটা ফাইল, ঠিক আছে? মডিউল, ওকে? তো এই মডিউল সিট বলে সিট হয় না, চার্ট সিট হয়, ওয়ার্ক সিট হয়, ডাটা সিটও হয়। তোমাদের ডাটা সিট যখন তুমি ডাটা অ্যানালাইসিস করবে, ডাটা সিট তৈরি করা যাবে, ঠিক আছে? ডাটা সিট হবে, মডিউল সিটটা হবে না। মডিউল আমরা কি করতে পারি? মডিউল একটা তৈরি করতে পারি। এখানে মডিউল, এই যে এইটা হচ্ছে মডিউল, এখানে দেখো ইনসার্ট মডিউল আছে, ইনসার্ট এখান থেকে মডিউল করতে পারবো। আমরা একটা মডিউল নিয়ে নিলাম, ইনসার্ট মডিউল, এই যে জায়গাটা এলো, এইখানে আমরা কোডিং লিখতে পারি, ঠিক আছে? এইখানে কোডিং লিখে আমরা কাজ করতে পারি। এটা প্রোগ্রামাররা, যখন তুমি প্রোগ্রাম শিখবে, কোডিং শিখবে, তখন তুমি পারবে। এটা ভিজুয়াল বেসিক কোডিং করা হয়, ঠিক আছে? ভিবি স্ক্রিপ্ট বলা হয়। এখানে আমরা কোডিং ইউজ করতে পারি। আচ্ছা, এক্সেল ইউনিকলি আইডেন্টিফাই সেল উইথ এ ওয়ার্কশিট উইথ এ সেল নেম। একটা সেলের নামগুলো আইডেন্টিফাই করা যায় ইউনিকলি কি দিয়ে? সেল নেম হচ্ছে কলম নাম্বার, রো লেটার, কলম লেটার, রো নাম্বার, কোনটা দিয়ে সেল অ্যাড্রেস তৈরি হবে ইউনিকলি আইডেন্টিফিকেশান করার জন্য? প্রত্যেকটা তো সেল অ্যাড্রেস আছে, তো কোনটা হবে বলো? সিএরটা, কলমের লেটার আর রোয়ের নাম্বার দিয়ে। কলমের নাম্বার হয় না, কলমের লেটার হয়, দেখো কলম এ বি সি ডি করে কলমগুলো থাকে, আর রোগুলো 1 2 3 4 করে থাকে, তাই না? এই যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সেলের যে কোনো একটা সিটে যদি চলে যায়, এটা কলমের এ বি সি ডি করে কলমগুলো আছে, আর রোগুলো আছে 1 2 3 4 করে আছে। তো একটা সেল অ্যাড্রেস তৈরি হয়, এটা যেমন C2 কলম লেটার এবং রো নাম্বার দিয়ে তৈরি হচ্ছে ইউনিকলি, প্রত্যেকটা সেলের এইভাবে অ্যাড্রেস তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা সেল অ্যাড্রেস কীভাবে তৈরি হয়। অনেক সময় কী বলো তো, কোশ্চেনের ভাষাটা এমন হয়ে যায় যে বুঝতে অসুবিধা হয়, আর কিছু না। এখানে কোশ্চেনের ভাষাটাই বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে। ফরম্যাটিং এ সেল ইন নাম্বার ফরম্যাট, কোনো একটা সেলকে নাম্বার ফরম্যাটে কনভার্ট করার জন্য তুমি কি ইউজ করবে? ডেসিমাল প্লেস দিবে, এটা দিবে, নেগেটিভ নাম্বার দিবে, কারেন্সি সিম্বল দেবে, কী হবে? নাম্বার ফরম্যাট ডেসিমাল প্লেসেই হয়ে যায় না, কারেন্সি সিম্বল এখানে কি দিয়েছে?
এটা ভুল হচ্ছে, এটা ডেসিমেল হবে, ডেসিমেল প্লেস। কারেন্সিটা অবশ্যই নাম্বার, তাই বলে ডেসিমেলটা ভুল বলা যাবে না, ঠিক আছে। মানে শোনো, কিছু প্রশ্ন যদি অপশান এদিক ওদিক থাকে, তোমার যেটা সঠিক, তুমি যেটা সঠিক জানো সেটাই করবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা ডেসিমেল প্লেস করব, ঠিক আছে। এটা কি করব? ডেসিমেল প্লেস। গেটিং ডাটা ফ্রম এ সেল লোকেটেড ইন ডিফারেন্ট সিট ইজ কল্ড, ধরো না অন্য একটা সিটে আছে, সেই ডাটাটা তুমি এই সিটে নেবে, এটাকে কি বলে? কি বলে? কি বলে? কোথায় আছে? কোথায়? 10 নম্বরটা। এটাকে অ্যাক্সেসিং বলে, না রেফারেন্সিং বলে, না আপডেটিং বলে, না এই যে ফাংশনিং বলে? এটাকে রেফারেন্সিং বলে। রেফারেন্স, ওখান থেকে রেফারেন্স টেনে তোমাকে আনতে হবে। কীভাবে? দেখে নাও, একটা জিনিস দেখে নাও, এটা একদিকে উত্তরটা কি দিয়েছে দেখি, কি দিয়েছে? বিয়েরটা রেফারেন্সিংই আছে, ঠিক আছে। এটা রেফারেন্স বলা হয়, ঠিক আছে। এটা কি বলতে চেয়েছে এখানে দেখো, তোমার এই সিটে কোনো ডেটা আছে? ডেটা নেই। আচ্ছা, স্যালারিতে, স্যালারিতে আমি দেখতে পাচ্ছি এখানে এখানে এটা আছে, তাই তো? স্যালারিতে আছে, বা এই সিটটায় কি আছে? এই সিটটায় কি আছে? একটু লুক, এটা দেখে নিই আমি। মার্ক, আচ্ছা, মার্কশিটের এই যে নামগুলো দেখতে চাইছি, মার্কশিটে যে নামগুলো আছে এই নামগুলো আমি এইখানে চাইছি, এইখানে। তাহলে এখানে কি করবো? প্রথমেই সমান চিহ্ন দিব, এদিকে তাকাও, প্রথমেই সমান চিহ্ন দিব, মার্কশিট সিটে চলে আসবো, সমান চিহ্ন দেওয়ার পর এখানে এসে এই সেল অ্যাড্রেসটা ক্লিক করে দিলাম, দিয়ে এন্টার মেরে দাও। তাহলে দেখো ওর নামটা এখানে চলে এসছে। তো এইখানে ওর নামটা দেখতে পাচ্ছ, কিন্তু ফর্মুলা বারে কি লেখা আছে দেখো, মার্ক ওয়ান, এটা হচ্ছে সিটের নাম, মার্ক সিটের নাম কি? মার্ক, দিয়ে এই সিম্বলটা দেওয়া আছে, দিয়ে B2 লেখা আছে, অর্থাৎ ওই সিটের B2 সেলটা এখানে দেখতে পাচ্ছ, এই রেফারেন্সটা। এটাকে যদি ড্র্যাগ করি, এইভাবে যদি ড্র্যাগ করি, তাহলে ওইগুলো চলে আসবে। এটা B2 থেকে ছিল, B12 থেকে ছিল, B11 থেকে ছিল, যা যা আছে চলে আসবে। বেশি যদি টেনে দাও তাহলে কি হবে? এরপরে কি আসছে? কারণ ওদিকে তো নেই কিছু, তাই না? এটা রেফারেন্সিং। এবার মজা হচ্ছে কি, এটা কি আছে? অমিত দাস লেখা আছে, তাই না? মার্কে গিয়ে এই অমিত দাসকে করে দাও, মিঠুন দাস করে দিলাম, ঠিক আছে। কীরকম হলো মিঠুন দাসটা? এরকম হলো, মিঠুন দাস করে দিলাম, ঠিক আছে। এখানে মিঠুন দাস করলাম, এখানে কি চেঞ্জ হবে? হওয়ার কথা কি নয়? ঠিক আছে, এটাও কি হয়ে গেল? মিঠুন দাস হয়ে গেল, কারণ এটা ওইখানকার রেফারেন্সেও আসছে, এখানে কোনো ভ্যালু নেই, ওই ভ্যালুটাই এখানে দেখছো তুমি, ঠিক আছে। এখানে যদি ভ্যালু থাকতো তাহলে তুমি এখানে নাম দেখতে পেতে, তাই না? এটার ক্ষেত্রে গিয়ে দেখো, তুমি যখন মিঠুনে ক্লিক করছো ওপরে নাম দেখাচ্ছে মিঠুনটা, তাই না? এখানে যখন কাজলে ক্লিক করছো তোমাকে এখানে নামটা দেখাচ্ছে তো, কিন্তু ওখানে নাম দেখাচ্ছে না, ওই সেলের ভ্যালুটাকে তোমাকে এখানে শো করছে, ঠিক আছে। রেফারেন্সিং হচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে? হাউ আর ডাটা অর্গানাইজ ইন এ স্প্রেডশিট। স্প্রেডশিটে ডাটাগুলো কীভাবে সাজানো থাকে? রো কলম ওয়াইজ। কেমন হয়ে থাকে? রো কলম ওয়াইজ বা কলম রো ওয়াইজ, কি ওইভাবেই তো সাজানো থাকে। লাইন অ্যান্ড স্পেস, লেয়ার অ্যান্ড প্যানেল, রো অ্যান্ড কলম, হাইট অ্যান্ড উইথ, কী হবে? রো অ্যান্ড কলম। হাউ ক্যান ইউ রিমুভ বর্ডার অ্যাপ্লাইড সেল। তুমি যদি কোনো সেলে বর্ডার দিয়ে থাকো, সেই বর্ডারগুলোকে রিমুভ করবে কি করে? নো বর্ডার করে। তো বর্ডার রিমুভ করি, ধরে নাও এই সেলে বর্ডার দেওয়া আছে, তো এগুলো বর্ডার দেওয়া আছে, বুঝতে পারছো? এই বর্ডারটা তুলে দিতে চাইলে সিলেক্ট করতে হবে তোমাকে, সিলেক্ট করার পর হোম ট্যাবে এসে এই বর্ডারে গিয়ে কি করতে হবে? নো বর্ডার করতে হবে, তবে বর্ডারটা উঠে যাবে। দেখো আর বর্ডার নেই এখানে। হ্যাঁ, অপশান কি দিয়েছে এখানে? এখানে দিয়েছে চুজ নান বর্ডার ট্যাব ফরম্যাট অফ ফরম্যাট সেল, আর ওপেন দ্য লিস্ট অন বর্ডার টুল, ফরম্যাটিং টুলবার, চুজ ফার্স্ট নো বর্ডার। এটা হবে দুটোই হবে বলছে, ঠিক আছে। এটাও হবে, এটাও হবে, কিন্তু হোম ট্যাবের মধ্যে বর্ডার অপশানের থেকে ওটা দিল না। কেন দিল না? কারণ MS এক্সেলের যে ভার্সেনের ওরা কোশ্চেনটা করেছে, সেটা আগেকার যে ভার্সেনটা ছিল, MS এক্সেল 2003 ছিল না, সেখান থেকে মেবি কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। যে কারণে এটা এইরকম টাইপের। এগুলো কিছু কোশ্চেন তোমাদের নলেজে রাখতে হবে, যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে এগুলো কিন্তু এই টাইপেরই হবে। হ্যাঁ,
হাউ ডু ইউ অ্যারেঞ্জ দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার। ওই ডাটার মধ্যে কী হবে, এই কোশ্চেনটা ওখানে ঢুকেছিল, হ্যাঁ ডাটার মধ্যে গিয়ে শর্ট। আচ্ছা, হাউ ডু ইউ সিলেক্ট দ্য এন্টায়ার কলম, পুরো কলম একদম এ 1 নাম্বার থেকে একদম 10,48,576 পর্যন্ত সিলেক্ট করবে ডাইরেক্টলি কী করে, পুরো কলম, এই সিট পুরো কলম এইভাবে যদি ক্লিক করে টানি সিলেক্ট হয়, তো এইভাবে নামাতে 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 অনেক টাইম লেগে যাবে, পুরোটা একসাথে সিলেক্ট করবো কী করে শেষ পর্যন্ত। এই কলমের নামের পরে গিয়ে এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, ও যতদূর যাও ও সিলেক্ট হয়ে যাচ্ছে, তোমার যতদূর যাও টানবা নাম্বার দেখবে 10,48,576 পর্যন্ত গিয়ে ও সিলেক্ট হয়ে থাকবে, ঠিক আছে 10 লক্ষ এই পর্যন্ত সিলেক্ট হয়ে থাকবে, এই 10,48,576 পর্যন্ত সিলেক্ট হয়ে থাকবে, দেখো বুঝা গেল। তাহলে কলম নেমের পর গিয়ে কী করতে হলো, জাস্ট ক্লিক করতে হলো, এইভাবে কলম নেমের পর গিয়ে কী করতে হচ্ছে, ক্লিক করতে, তাহলে পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি উত্তর দিয়েছে, এন্টায়ার কলম বলছে সিলেক্ট এডিট সিলেক্ট কলম মেনু, ক্লিক অন দ্য কলম হেডিং লেটার, যেটা করলাম আমি বিএডটা, হোল্ড দ্য ডাউন দ্য শিফট কি, ইউ ক্লিক এনি হলে দ্য কলম হবে না, হোল্ড দ্য ডাউন কন্ট্রোল কি দিয়েছে এটা বিএডটা, ঠিক আছে বিএডটা। আর একটা হয় মনে হয়, দেখি পুরোটা সিলেক্ট করা যায় কিনা একবারে, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, হ্যাঁ শিফট কন্ট্রোল ডাউন অ্যারোতেও হয়, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়েও আবার পুরো শেষ পর্যন্ত সিলেক্ট, কারণ কন্ট্রোল প্লাস ডাউন অ্যারোতে কী হয় একদম লাস্টে যায়, আর শিফট ধরলে সিলেক্ট হয়, ঠিক আছে এটাতেও কিন্তু সিলেক্ট হবে ডাইরেক্টলি। দেখো কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো দিলে কী হবে, শেষে চলে আসছি, কিন্তু তুমি যখন শিফট ধরবা তখন শিফট ধরে কী হয় অ্যারো দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, তাহলে সঙ্গে কন্ট্রোল ধরে নিলে ওপরে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে এটা যতদূর যাবে একদম সিলেক্ট হয়ে থাকবে, এটাতে হয়। কিন্তু যেহেতু আমাদের অপশান আমাদের আছে কি এখানে দিয়েছিল যেটা এই কলম হেডার ডাইরেক্টলি এটা দিয়ে আমরা করব, এটা উত্তর দেওয়া আছে এখানে। আচ্ছা, হাউ ডাজ এ রেফারেন্স টু এ রেঞ্জ অ্যাপিয়ার ইন দ্য কনসোলেটেড ডায়লগ বক্স, এটা হচ্ছে রেফারেন্সের যখন ব্যাপার আসবে, রেফারেন্সগুলো কীভাবে থাকে, রেফারেন্সের সেলগুলো কীভাবে থাকে, এই রকম সাইন থাকে না কনসোলেটের, এখানে দিয়েছে অ্যাবসোলিউট রেফারেন্স অ্যাপিয়ার, আচ্ছা এই ডলার সাইন দিয়ে থাকবে, কোনটা থাকবে ডলার সাইন, এখানেও ডলার সাইন দিয়েছে কিন্তু এইভাবে থাকে, দেখো বি মানে এইটা ডলারের মধ্যে থাকে, ক্যারেক্টার এই যেটা লেটারটা, ঠিক আছে ডলারে থাকে, নাম্বারটা ডলারে থাকে না, বুঝতে পেরেছো, নাম্বারটা কিন্তু ডলার সাইনের মধ্যে লক হয় না। আমি একটা সেলকে যদি লক করি, ধরে নাও কোথায় যাবো, এখানে মার্কে গেলাম, তুমি এটাকে যদি লক করবো মনে করো, ধরে নাও কীভাবে লক করেছিলাম আমি ফর্মুলা দিয়ে, কোনো সেল অ্যাড্রেস যখন দিই সেই সেল অ্যাড্রেসটাকে এই সেল অ্যাড্রেসটাকে যদি লক করবো মনে করি, F4 মারলে লক হয়, তাহলে এখানে যদি F4 মারি তাহলে কি হচ্ছে, ডলার সাইনের মধ্যে কোনটা আসছে, শুধু এনটা আসছে, 2 আসছে কি, এনটা ডলার সাইন আগে আসছে এবং পরে আসছে, এইটা হচ্ছে রেফারেন্স, আবার F4 দিয়ে আনলক করে দেওয়া যায়, এটাকে আনলক করে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা ডলার সাইনে এইটা ফলো করো, দেখো শুধুমাত্র এইখানেই দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারটাকেই ডলার সাইন দিয়ে ঘিরেছে, এটা তো ক্যারেক্টারদের ডলার সাইন দিয়ে ঘিরেছে, ঠিক আছে, তাই এটা হবে রেফারেন্সের উদাহরণটা। হাউ মেনি ক্যারেক্টার ক্যান বি টাইপ ইন এ সিঙ্গেল সেল ইন এক্সেল, এক্সেলের একটা সেলে কতগুলো লেখা যাবে, কতটা লিখতে পারবো আমরা, এর উত্তর কত দিয়েছে দেখি। আগে ছিল 32,767টা অক্ষর লেখা যেত, আগে যখন এক্সেলের ভার্সনটা ছিল, এক্সেল 2003 ছিল, একটা সেলের ভিতর আমরা 32,767টা অক্ষর লিখতে পারতাম, এবং ফর্মুলা একটা সেলের ভিতরে দেখাবে তোমাকে 1024, বাদ বাকিটা ফর্মুলা বারে দেখাবে, এইরকম একটা ছিল। এখন কত করেছে, এখানে উত্তরে গিয়ে দেখছি আমরা 65,535। তুমি যখন একটা সেলে এতটা অক্ষর লিখবা 1024টা মাত্র সেলে দেখতে পাবা, বাদ বাকি ফর্মুলা বারে শো করবে, ঠিক আছে। হাউ মেনি সিটস আর দেয়ার ইন এক্সেল ওয়ার্কবুক বাই ডিফল্ট, কত হবে 3 সিটস, কারণ একটা এক্সেল নিলেই নতুন আমাদেরকে 3টে সিট দেয়, সিট 1 সিট 2 সিট 3, 3টে সিট দিয়ে দেয়, আমরা এক্সট্রা সিট নিতে পারি তো এক্সট্রা নিতে পারি। আচ্ছা, MS এক্সেল ক্যান বি ইউজ অটোমেটেড,
ক্যান বি ইউজ টু অটোমেটিক মানে করার জন্য, অটোমেট করা অ্যাকচুয়ালি এমএস এক্সেলটা ইউজ হয় থাকে কিসের জন্য, কী কী কাজ করা যায় এখানে লেখা আছে, যে অপশানগুলো সেগুলো একটু ভালো করে ফলো করো। বলছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, এনি অফ দ্য অ্যাবভ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বিজনেস এগুলো করা যাবে, ট্রানজ্যাকশান রেজিস্টার, ইনভেন্টরি কন্ট্রোল এগুলো করা যাবে। কি করা যাবে এমএস এক্সেল, এগুলো করা যাবে, সবই করা যাবে। এমএস এক্সেলটা তো মেনলি ক্যালকুলেশনের জন্য ইউজ করি আমরা, তাই না, বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের জন্য ইউজ করি, তাই যা যা বলেছে এগুলো আমরা এমএস এক্সেল ইউজ করতে পারি। এনি অফ দ্য অ্যাবভ সবই করা যাবে, ঠিক আছে, এনি অফ দ্য অ্যাবভ সবই করা যাবে। আচ্ছা, অটোসাম কোথায় থাকে বলো? উই ক্যান ফাইন্ড অটোসাম অপশান ডাটা ট্যাবে থাকে, হোম ভিউ ট্যাবে থাকে, ইনসার্ট ট্যাবে থাকে, হোম ট্যাবে থাকে। কোন ট্যাবে? হোম ট্যাবে অটোসাম আছে, আমাদের হোম ট্যাবের মধ্যে এইখানে অটোসামটা থাকে, ঠিক আছে, এইটা হচ্ছে অটোসাম। হ্যাঁ চলে যাও। আচ্ছা, মার্জ অ্যান্ড সেন্টার কোথায় থাকে? মার্জ অ্যান্ড সেন্টার না, হোমেই, হোমে এই দেখো মার্জ অ্যান্ড সেন্টার, এইটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, এইটা মার্জ অ্যান্ড সেন্টার। কি হয় কাজ? মার্জ অ্যান্ড সেন্টারের কাজ কি? যে হ্যাঁ কোনো কিছু সেলকে আমরা সিলেক্ট করে ডাইরেক্টলি কী করতে পারি, এটাকে মার্জ করে দিতে পারি এইটা, এবং লেখা মধ্যে থেকে শুরু হবে, লেখা কোথা থেকে শুরু হবে? মধ্যে থেকে, সেন্টার অ্যালাইনমেন্টে শুরু হবে, এটাকে মার্জ বলা হয়, ঠিক আছে। এটা হোম ট্যাবেই তো আছে, বোঝা গেল? এমএস এক্সেলে মার্জ অ্যান্ড সেন্টার হোম ট্যাবেই আছে, তাহলে এটাও কি হবে? হোম ট্যাব। আচ্ছা, পিভট টেবিল, পিভট টেবিল কোন ট্যাবে থাকে? পিভট টেবিল করেছি, কোন ট্যাবে থাকে? ইনসার্টে পিভট টেবিল থাকে, দেখে নি ইনসার্টে আছে কি না, ইনসার্ট, এই দেখো পিভট টেবিল, ঠিক আছে, এখানে আছে। আর তারপরে সর্টিং অর্ডার রিলেটেড টু, মানে সর্টিং অর্ডার এটা কার সাথে সম্পর্কযুক্ত? আপার কেস লোয়ার কেসের সাথে, না অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের সাথে? অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের সাথে সর্টিংটা সম্পর্কযুক্ত, ঠিক আছে। আচ্ছা, দ্য নেম বক্স, ওই যে উপরে থাকে যেটা নেম বক্স, লেফট ফর্মুলা বারে বাঁয়ে থাকে, কি করে নেম বক্সের কাজটা কি? বলছে শো দ্য নেম অফ দ্য ওয়ার্কবুক কারেন্টলি ওয়ার্কিং, ওয়ার্কবুকের নাম দেখায়। শো দ্য নেম অফ দ্য ওয়ার্কশিটের নাম দেখায়। শো দ্য নেম অফ দ্য সেল অর রেঞ্জ কারেন্টলি ওয়ার্কিং, কোনটা হবে? সেলেরটা দেখায়, যেটা আমরা কাজ করছি সেই নামটা দেখায়, ঠিক আছে, সিএরটা। আচ্ছা, টু মুভ দ্য প্রিভিয়াস ওয়ার্কশিট, হ্যাঁ একটা সিট থেকে আরেকটা সিটে যাবে, প্রিভিয়াস ওয়ার্কশিট মানে আগের সিট। এইটা একটা মজার কোশ্চেন, দেখো কি হবে বলো? তোমার 2-3টে সিট আছে, একটা সিট থেকে আগে পরের সিটে যাবে বা আগের সিটে আসবে, তুমি ক্লিক করে তো যাই আমরা, সেখানে কিবোর্ডে কোন সুইচ দিয়ে চেঞ্জ করা যাবে? কি কি দিয়েছে? শিফট ট্যাব, কন্ট্রোল ডাউন, কন্ট্রোল পেজ আপ, কন্ট্রোল ট্যাব। কি হচ্ছে দেখি আমরা, এইখানে আসো, এইখানে এটা মার্কের সিট, এর পরেরটা কোনটা? নেক্সট হচ্ছে ভিলুকআপ, আর মার্কের প্রিভিয়াস হচ্ছে সিট 16, তাই তো? তুমি মার্কে আছো, তাহলে এদের মধ্যে আমি ডাইরেক্টলি ক্লিক না করে ভিলুকআপে যেতে চাইছি বা সিট 16তে আসতে চাইছি, কী করে? কন্ট্রোল প্লাস ট্যাব টিপি, আসছে। আর কি অপশান ছিল? কন্ট্রোল প্লাস পেজ আপ ছিল, পেজ আপ বলে একটা সুইচ আছে, কন্ট্রোল প্লাস পেজ আপ। কোনটাতে এলাম? প্রিভিয়াসে গেলাম না নেক্সটে এলাম? প্রিভিয়াসে। কন্ট্রোল প্লাস পেজ ডাউন, নেক্সট, তাহলে দুটো পেয়ে গেলাম। যদি প্রিভিয়াস বলে তাহলে কন্ট্রোল প্লাস পেজ আপ, আর নেক্সট বললে কন্ট্রোল প্লাস পেজ ডাউন, বোঝা গেল? এইটা তাহলে উত্তর কি হচ্ছে? কন্ট্রোল প্লাস, প্রিভিয়াস বলেছে তো, কন্ট্রোল প্লাস পেজ আপ, আপ আপে প্রিভিয়াস, ডাউনে নেক্সট, ডাউনে নেক্সট, ঠিক আছে। কি দিয়েছে উত্তর? পেজ আপ, আপ, ঠিক আছে। আপ মানে আগেরটা দেখাবে, প্রিভিয়াসটা। আচ্ছা, টু সিলেক্ট অল দ্য বক্সেস অফ দ্য অর্গানাইজেশন চার্ট, চার্টের যে বক্সগুলো আছে সেই বক্সে সবগুলোকে অ্যাট এ টাইম সিলেক্ট করবে কি করে? এখানে অপশান দিয়েছে কিভাবে, ডি, এখানে যা যা দিয়েছে সবগুলো করে নাকি সিলেক্ট করা যায়, ঠিক আছে। তো ডি, ঠিক আছে। এই যে চার্ট যখন আমরা করি, চার্টের যে বক্সগুলো নিই আমরা, যে বক্সগুলো নিয়েছি পুরোটাকে সিলেক্ট করবো কী করে, তার জন্য যে অপশানগুলো রেফারেন্সগুলো দিয়েছে সব রকমভাবে সিলেক্ট করা যায়, ঠিক আছে, এগুলো দেখে নেবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট মেথড, এদের মধ্যে সঠিক মেথড নয় অফ এডিটিং দ্য সেল কন্টেন্ট, সেলের ভিতরে যে লেখাটা আছে সেটাকে এডিট করবে বা ঠিক করবে, কোন পদ্ধতিটা ভুল তাই বলছে।
কি দিয়েছে, প্রেস অল্ট কি, প্রেস F2 কি, ক্লিক দ্য ফর্মুলা বার, ডাবল ক্লিক অন দ্য সেল। কোনো সেল এডিট করা যায়? বলছে ভুল কোনটা, তার মানে একটা ভুল আছে, বাদবাকি সবগুলো ঠিক আছে। তাহলে কোনটা দিয়ে তুমি সেল এডিট করতে পারবা বলো? ফর্মুলা বারে এডিট করা যায়, ডাবল ক্লিকে এডিট করা যায়, F2তেও এডিট করা যায়। তোমরা একটা বুঝে নাও ব্যাপারটা। এই ধরে নাও এই সেলে এখানে কি লেখা আছে, এখানে লিখলাম, এইখানে আসি, আমি এখানে কিছু নাম লিখেছি, এখানে হয়তো নাম লিখলাম, আমি প্রথমে যাই, এখানে এলাম, এইগুলোকে কপি করে নিই, কপি করলাম, রাইট ক্লিক করলাম, পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালু পেস্ট করে নিলাম। ভ্যালু পেস্ট করতে হবে, নাহলে কিন্তু ওই ফর্মুলায় চলে আসবে, ঠিক আছে? ভ্যালু পেস্ট করলাম। আচ্ছা, এবার দেখো এই যে মিঠুন দাস, আমি বললাম মিঠুন দাস লেখা আছে, দাসটা বানানটা ভুল আছে, দাস বানানটা বড় হাতের লেখো, DAS ছোট হাতের আছে। তুমি কিভাবে করবে? প্রথমত এটা সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে কেটে দিয়ে ঠিক করতে পারবে, DAS করতে পারবে, 1 নাম্বার। 2 নাম্বার, এখানেই ঠিক করতে পারবে, এখানে ডাবল ক্লিক করে সেলের মধ্যে ঠিক করতে পারবে, ঠিক আছে? এটা করতে পারবে। দ্বিতীয় নাম্বার, এটাকে ক্লিক করে কিবোর্ড থেকে F2 টিপে দাও, দিয়ে তুমি এটাকে ঠিক করতে পারবে, ঠিক আছে? 3 রকম পেলাম, ফর্মুলা বার থেকে পারলাম, ডাবল ক্লিক করে পারলাম, আবার F2 দিয়েও পারলাম। F2 তো এডিট হয়, সেলে গিয়ে F2 মারলে এডিট চলে আসে, এবার কার্সার চলে আসবে ভিতরে, বুঝতে পারছো? যে কোনো সেল সিলেক্ট করবা, দিয়ে F2 টিপবা, দেখবা কার্সার চলে আসবে। এই কার্সারটা আনতে পারলেই হলো, তোমাকে এখানে ডাবল ক্লিক করে কার্সার নিয়ে আসতে হয়, ঠিক আছে? এইটা তাহলে আমরা যে অপশানগুলো দেখতে পেলাম, এই অপশানগুলোর মধ্যে ভুল হচ্ছে তাহলে কোনটা? প্রেস অল্ট কিটাই ভুল, এইটা, ঠিক আছে? you can check the condition against dash when applying condition and formatting. কি হবে? ইউ ক্যান চেক কন্ডিশান, শর্ত কি করতে পারি? সেল ভ্যালুর উপর, ফর্মুলার উপর, সবারই উপর কন্ডিশান দিতে পারি আমরা, ঠিক আছে? কোনো ফর্মুলাকেও কন্ডিশান দেওয়া যায়, সেল ভ্যালুকেও কন্ডিশান দেওয়া যায়, বোথ অফ অ্যাবোভ, ঠিক আছে? দুটোর উপরই কন্ডিশান দিতে পারি আমরা। কন্ডিশন অ্যান্ড ফরম্যাটিং যখন করেছিলাম মনে পড়ছে, বলেছিলাম যে তোমার মার্কস এত থেকে এতর মধ্যে হলে এই কালার করবে, এরকম যেগুলো, বা ওই ডাটা বারগুলো দেখিয়েছিলাম, টাওয়ারগুলো দেখিয়েছিলাম কন্ডিশন অ্যান্ড ফরম্যাটিংয়ে, ঠিক আছে? এইগুলো আমরা করতে পারি। আচ্ছা, ইউ ক্যান এডিট সেল, তুমি কোনো সেলকে এডিট করবে, এখনই বললাম যেটা আমি, এই প্রশ্নটা বলছে ক্লিক দ্য ফর্মুলা বাটন, ক্লিকিং অন দ্য ফর্মুলা বাটন লিখেছে, ডাবল ক্লিক অন দ্য সেল, এই সিলেক্টিং এডিট, এটা মনে পড়ছে না কোনটা হবে, এটা বাটন তো হবে না, যে কারণে ডাবল ক্লিক অন দ্য এডিটিং সেল, এটাই ঠিক হবে। ও যেগুলো লিখেছে দেখো সেগুলো ভুল করেছে, কত মানে তোমাকে চেক করছে কিভাবে, যে একজন স্টুডেন্টকে চেক করার জন্য ওরা অপশান কিভাবে দিয়েছে। আমরা দেখতে পেলাম যে ফর্মুলা বার আছে, কিন্তু এখানে কি দিয়েছে, ফর্মুলা বাটন দিয়ে দিয়েছে। ফর্মুলা বার হলে কিন্তু বার থেকে এডিট করা যেত, ঠিক আছে? তাই ডাবল ক্লিক করে এডিট করা যাবে, এগুলো দিয়ে এডিট করা যাবে না, ঠিক আছে? এইটা গোল সিক ক্যান বি অ্যাপ্লাইড, গোল সিক করেছিলাম, হ্যাঁ? ও 28 থেকে 65 বলে কেন বলো তো? একটা সিটে সব ধরনের কোশ্চেন ছিল, তো তার মধ্যে থেকে এক্সেলগুলোকে শর্টিং করেছি আলাদা করে, ফান্ডামেন্টালসকে আলাদা করে শর্টিং করেছি, দিয়ে ওই কোশ্চেনের সিরিয়াল নাম্বারগুলো চেঞ্জ করিনি, এই কারণে এটা হয়ে গেছে, আর কিছু না, বুঝতে পেরেছো? এটা তো এক্সেল নিয়ে আলোচনা করছি আমরা, হ্যাঁ? দেখবে সব কোশ্চেনই তোমাদের নাম্বারিংগুলো এরকম উল্টোপাল্টাই আছে, হ্যাঁ? ফক্সপ্লোটা ফলো করো নি। গোল সিক ক্যান বি অ্যাপ্লাইড অন, গোল সিক করেছো কি মনে পড়ছে না? করেছি, ওই যে বলেছিলাম যে টার্গেট ভ্যালুতে পৌঁছাবে আমাকে, ঠিক আছে? তোমার ধরে নাও এই যে মার্কশিট, এখানে মার্কশিট আছে, আমি বললাম যে এ পেয়েছে কত পেয়েছে, 93%, একে 90% করো, এইখানকার নাম্বারটা কমাও, তাহলে কত কমালে 90% হবে? তখন আমরা গোলসিক কোথা থেকে করেছিলাম, কোথা থেকে গো, ডাটা দিয়ে হট হিপ অ্যানালাইসিসের মধ্যে গোলসিক থাকে, গোলসিক ও বলেছিলাম ওই সেল অ্যাড্রেসটা সিলেক্ট করলাম, সেট সেল, ওর ভ্যালু চেঞ্জ করব আমি 90% করব, এবং যে সেলটা চেঞ্জ হবে সেটা যে এই বাংলা 100 পেয়েছে এটাকে চেঞ্জ করব, এই দেখো এই ডলার সাইন দিয়ে এটা এসছে, ওকে? তাহলে দেখো ওকে 90 করতে গেলে এখানে 75 দিতে হবে, ও যদি বাংলায় 75 পাই তবে 90% মার্কস হবে, যদি ওকে করো তাহলে চেঞ্জ হবে, আর ক্যান্সেল করলে চেঞ্জ হবে না, ঠিক আছে? ক্যান্সেল করে দিলাম, চেঞ্জ হলো না। তো এই গোলসিক কটা রেকর্ডের উপর অ্যাপ্লাই হলো একসাথে? একটা, একজনেরই তো চেঞ্জ করতে পারছো, সিঙ্গেল রেকর্ড, গোলসিক ক্যান বি অ্যাপ্লাইড অন সিঙ্গেল রেকর্ড, ঠিক আছে?
তুমি দুটোর পর চেঞ্জ করতে পারবে না গোলসিক, দুটোর পর করতে গেলে এইটার পর করতে গেলে আবার দিতে হবে তোমাকে, ঠিক আছে? কারণ রেকর্ড বলতে টোটাল এইটাকে একটা রেকর্ড বলে, টোটাল এই যতটা আছে এটা একটা রেকর্ড, দুটো রেকর্ড, তিন, আমরা টেবিলে শিখছিলাম না রেকর্ড কাকে বলে, এই টোটাল একটা রেকর্ড, এইভাবে টোটালটাকে রেকর্ড বলবো আমরা। তাহলে এই গোলসিক আমাদের সিঙ্গেল রেকর্ডের উপর অ্যাপ্লাই হয়। এক্সেলের এই কোশ্চেন বলো, এই কোশ্চেনগুলো কি কঠিন লাগলো? কঠিন লাগলো না, কারণ এগুলো অলরেডি আলোচনা হয়েছে, ঠিক আছে? কঠিন লাগবে তোমাদের শুধুমাত্র একটু আলাদা লাগতে পারে, যেটা হচ্ছে পাওয়ার পয়েন্টেরটা একটু ভালো করে ফলো করবে, পাওয়ার পয়েন্ট কোশ্চেনগুলো দেখবে ভালো করে, ঠিক আছে? পাওয়ার পয়েন্টেরটা একটু অড লাগতে পারে, কারণ আমাকেও লাগে অড, কেমন লাগে, কোশ্চেন কোথা থেকে দেয় জানি না, ঠিক আছে? কারণ যে ক্লাসটা করায়, যে টপিকের উপর করায়, আর আমি পড়াচ্ছি আর কোশ্চেন করছে অন্য কেউ, বুঝতে পারছো তো? সেক্ষেত্রে হবে এই সমস্যাটা দূর হবে এরপর থেকে, পরের সেশন থেকে। কারণ না, এর পরের সেশন থেকে যেহেতু সবারই জন্য ইউনিক বই হচ্ছে, ইউনিক বই বলতে আগে তো বই ছিলই, আবার বই উঠে গেছিলো, আবার বই হচ্ছে, মানে প্রত্যেকের বই থাকবে, তাহলে বই থেকেই কোশ্চেন আসবে, বইয়ে যেমন টপিক থাকবে সেরকমই কোশ্চেন আসবে, ঠিক আছে? যে কারণে গোটা পশ্চিমবঙ্গের যেখানেই যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দাও না কেন, সবারই কোশ্চেন কিন্তু এই কোশ্চেনই, তুমিও যা দিবে কলকাতার ছেলেটাও তাই দেবে পরীক্ষা, ঠিক আছে? যে সেন্টারই পড়ুক কোশ্চেন একই, বোঝা গেল? এবার হচ্ছিল কি, সেন্টার ওয়াইজ পড়ানোর ধরন আলাদা ছিল, কে কোন টপিকটা আলোচনা করছে, কে কোনটা করছে না, যে কারণে মানে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে ওরা সিলেবাস করে দিয়েছে প্লাস বই করে দিয়েছে। বইয়ের সুবিধা কি, যে এই বইয়ের যেমন তোমাদের মাধ্যমিকের যে বইগুলো তুমিও পড়ছো, যে স্কুলে সবাই একই বই পড়ছে, তাহলে ওই বইয়ের ভিতর থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? আউটসোর্সিং তো কিছু থাকতেই পারে, সেগুলো তো তোমার বুদ্ধির পরিচয় দেবেই,